তথ্য অধিকার আইনের যে প্রণয়ন করা হয়েছে, তথ্য অধিকার আইন প্রণয়নের মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যের কথা আমরা বলছি এরকম যে তথ্য অধিকার আইন 2009 এর মূল উদ্দেশ্য বা লক্ষ্য হলো তথ্য অবাধ প্রবাহ এবং জনগণের অধিকার নিশ্চিতকরণের নিমিত্তে মূলত আসলে এটা প্রণয়ন করা হয়েছে। এবং এই আইনের লক্ষ্য সম্পর্কে যদি আমি আরো দুই একটা কথা বলি, তাহলে বিষয়টা এরকম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান আছে, সেই সংবিধানের কিছু ধারা আছে, আমরা যারা সংবিধান একটু দেখার সুযোগ হয়েছে বা দেখছেন, সেখানে হচ্ছে চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করা হয়েছে। এবং এই জায়গাটায় এই যে আমাদের চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতার মৌলিক অধিকার, একে যদি বাস্তবায়ন করতে যায়, তাহলে তথ্য প্রাপ্তির অধিকার চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়। এবং জনগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক, এটি কিন্তু সংবিধানে আমরা জানি। এবং জনগণ ক্ষমতায়নের জন্য তথ্যের অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক। যদি এই রাষ্ট্রের মালিক হয়, সংবিধান যদি সেই ক্ষমতা আমাকে দেয়, তাহলে রাষ্ট্রের অনেক তথ্যই একজন নাগরিক হিসেবে আমার জানবার অধিকার আছে। এই বিষয়টা নিশ্চিত করা এই তথ্য অধিকার আইনের আরেকটা উদ্দেশ্য। যেহেতু সরকারি, স্বায়ত্তশাসিত এবং সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি এবং বিদেশি যে অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থা, তাদের স্বচ্ছতা, তাদের জবাবদিহিতা এই নিশ্চিতকরণের লক্ষ্যে এই বিধান করা যে আমাদের এই আইনের প্রণয়ন করার জন্য আরেকটা মূল উদ্দেশ্য বা লক্ষ্য আমরা বলে থাকি। তাহলে আমরা সার্বিক এত সময় যে কথাটা আমরা বললাম, সেটা হলো যে মূলত আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধানের আসলে একজন নাগরিকের কিছু অধিকারের কথা বলা আছে, যেটা মৌলিক অধিকার হিসেবে সৃষ্টি মানে ট্রিটেড করা হয়েছে। তাদের মধ্যে একটা হচ্ছে চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতা। এই জিনিসগুলোকে নিশ্চিত করার জন্য জনগণের কাজ, এবং জনগণ যেহেতু মালিক, সো এই রাষ্ট্রের ভালো মন্দ যদি বিবেচনা অথবা যদি কোনো সে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে কিন্তু তাকে তথ্যের দরকার। এই দুইটা বাস্তবতা বা লক্ষ্যকে সামনে রেখেই এই আইনটি কিন্তু মূলত প্রণয়ন করা হয়েছে। প্রথমেই আমরা এই আইনের ভিতরে ঢোকার আগে একটু মানে আমরা প্রশ্ন রাখতে চাই যে আসলে তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তাটা কি। যদি প্রয়োজনীয়তার দৃষ্টি থেকে আমরা একটু চাকাই, তাহলে আমরা দেখেন যে যে কোনো তার জন্য পূর্ব শর্ত হচ্ছে একটা ভালো পরিকল্পনা করা। আর পরিকল্পনা যদি আপনি করতে চান, তাহলে পরিকল্পনার বেসিস বা বেস বা ভিত্তি হলো কিন্তু তার তথ্য। এই জন্য তথ্যকে আমরা বলে থাকি তথ্যের হলে মূল চাবিকাঠি একটা দেশের বা একটা রাষ্ট্রের উন্নয়নের জন্য। সেটা কিভাবে? সেটা হলো এরকম যে তথ্যকেই আমরা শক্তি হিসেবে বিবেচনা করে থাকি। সেই জিনিসটা যদি আমরা একটু মানে ব্যাখ্যা করি, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় যে যেমন গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সুশাসন যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, যদি রাষ্ট্রে থেকে যদি দারিদ্র্য বিমোচন করতে চান এবং মানব যদি উন্নয়ন করতে চান, তাহলে সার্বজনীনভাবে এই বিষয়গুলোকে যদি আপনার মানবাধিকার হিসেবে বিবেচনা করতে চান, তাহলে আপনার তথ্যের অবাধ প্রবাহটা নিশ্চিত করতে হবে। আর তথ্যের অবাধ প্রবাহ যদি এরকম হয় যে আমার তথ্য অবাধ করতে গিয়ে যদি আমি এমন কোনো মিস ইউজ করে ফেলি যে যার কারণে অন্য কেউ বড় ধরনের ক্ষতি বা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে সেটাও কিন্তু একটা রাষ্ট্রের সুশৃঙ্খলতার কিন্তু পরিপন্থী হিসেবে কাজ করে। সেই জায়গাটায় আমাদের একটা নিয়ম অথবা একটা নীতি অথবা একটা প্রসেস থাকা প্রয়োজনীয়তাকে বোধ করি। 2008 সালে প্রথম আসলে তথ্য অধিকার আইনের আসলে কার্যক্রম শুরু হয়, যেটা 9 সালে আসলে আইন আকারে জাতীয় সংসদে পার্লামেন্টে এটা পাস হয়। এই আইনের যদি আমরা বলি যে বাংলাদেশে আসলে তথ্য অধিকার আইনটা কিভাবে এলো, এই জায়গাটা যদি আমরা বলে থাকি, তাহলে বলবো এরকম যে মালিক তারা রাষ্ট্রের সকল কর্মকাণ্ড সম্পর্কে তাদের যদি জানার অধিকার আছে, এবং সুশাসনের স্বার্থে এটা খুবই প্রয়োজন। এবং এই জন্যই তথ্য অধিকার আইন 2009-কে প্রণয়ন করা হয়েছে। এক্ষেত্রে যে বিষয়গুলোর প্রতি আসলে মূল অ্যাড্রেস করবার বিষয়, সেটা হলো যে অধিক তথ্য কি করে দুর্নীতি দূরীকরণে সহায়তা করে। যত গোপনীয়তা দেখবেন, কোনো কাজে যত গোপনীয়তা বেশি, কনফিডেন্সিয়ালিটি যত বেশি, সেখানে কত বেশি করাপশন। এটাই কিন্তু রিয়ালিটি। আমরা ব্যক্তি মানুষ হিসেবে এটা আমরা সবাই কিন্তু অনুধাবন করি বা আমরা বুঝতে পারি। সেই জায়গাটা যদি বিপরীত কিছু করতে হয়, দুর্নীতি যদি আপনাকে মোচন করতে চান অথবা হ্রাস করতে চান, তাহলে আপনার গোপনীয়তা কিন্তু অনেক ক্ষেত্রে কমাতে হবে। আর গোপনীয়তা কমানোর অর্থই হলো যে তথ্যের প্রবাহকে অবাধ করতে হবে। সমাজে ধনী, দরিদ্র, ক্ষমতাশীল, দুর্বলতা, বিভিন্ন রকমের কিন্তু অসমতা আছে। আমরা
আমাদের সমাজে অনেক বেশি বৈষম্য। আমরা বৈষম্য নিয়ে অনেক কথা আমরা সবাই বলে থাকি। এই বৈষম্য যদি দূরীকরণ করতে হয়, তাহলে আপনাকে জানতে হবে যে কার কি প্রাপ্তি, কার কতটুকু অর্জন করছে আর তার প্রাপ্তি কতটা। যত সিক্রেসি আমি মেনটেন করব, তত বেশি কিন্তু করাপশন এখানে গ্রো করার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এটা সত্য যে সকল বিষয়ই কিন্তু সকলের কাছে ওপেন করা যায় না। একটা রাষ্ট্রের অনেক কিছু সিক্রেসি থাকবে। আর আমার গ্রাহক আমার কাছে যদি সে কাস্টমার হতে চায়, আমি তাকে কি সেবা দিতে পারবো, কি সে এক্সপেক্ট করছে, আর আমার কি ক্ষমতা আছে, সেই বাস্তবতাটা কিন্তু ভিন্ন। আবার অনেক সময় দেখা যায় যে কাস্টমার হওয়ার পরে তার অনেক প্রাপ্তির দিকে আমি সার্ভিস প্রোভাইডার হিসেবে অনেক সময় নজর রাখি না। এই বাস্তবতাগুলো কিন্তু যদি ওপেন করতে চান, তাহলে কিন্তু তথ্যের প্রবাহটা অবাধ হওয়াটা খুবই জরুরি। যে কোনো কাজের যদি স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে চান, তথ্যের দরকার। তথ্যের প্রবাহটাকে কিন্তু অবাধ করতে হবে। যদি কাউকে জবাবদিহিতার আওতায় আনতে চান, তাহলে সেই ক্ষেত্রে তার কাজের, তার পারফরমেন্স, তার অ্যাক্টিভিটিজ এর কিন্তু কি সংক্রান্ত তথ্য প্রকাশ করতে হবে। তাহলেই কিন্তু কেবলমাত্র তাকে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা সম্ভব এবং তাকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব। নাগরিক হিসেবে নিজের পাওনা বুঝে নেওয়ার সুযোগ সৃষ্টি করবে এটা। আমি আমার যে নাগরিক অধিকার কি এই রাষ্ট্রের কাছে, আমি অনেক সময় আমি অনেকে জানি না, অথবা জানলেও সেই অধিকার আমি কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু পাই না। এই বাস্তবতা কি জন্য হয়? আমার কাছে তথ্যের অনেক ঘাটতি থাকে। আমি অনেক তথ্য জানতে পারি না, যার ফলে আমার নাগরিক যে অধিকার সেটাও আমি কিন্তু গ্রহণ করতে বা সুবিধা নিতে পারি না। এই বাস্তবতাগুলোকে সামনে নিয়েই মূলত আসলে তথ্য অধিকার এই আইনের আসলে প্রয়োজনীয়তা, প্রাসঙ্গিকতা। তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তার দিকে দিকে দিলে আমি আরেকটু দিকে জানাই। আমরা শুরুই করছিলাম যে একটা রাষ্ট্রের উন্নয়ন কিন্তু ডিপেন্ড করে তার যে মূল ভিত্তি, সেটা হলো তার গুড গভর্নেন্স। এই গুড গভর্নেন্স আসলে কি যদি আপনি একটা রাষ্ট্রে যদি নিশ্চিত করতে চান বা আপনার প্রতিষ্ঠানে যদি নিশ্চিত করতে চান, তাহলে যেই প্যারামিটার বা যে উইং গুলোর প্রতি অ্যাড্রেস করতে হবে, সেটাকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে আমাদের একটা শুদ্ধা স্যার আপনার কাস্টমারের কাছে নিয়ে আসছি। এই সার্ভিস উনার প্রাপ্তি হওয়ার জন্য সে তার কি কি ক্রাইটেরিয়া লাগবে, বা এই সার্ভিস পাওয়ার জন্য তার কি পে করতে হবে, আমি কতদিনের মধ্যে তাকে সার্ভিসটা দিব। এই যে একটা টোটাল চিত্র একজন কাস্টমারের জানবার রাইট কিন্তু আছে, সেটা আমরা নিঃসন্দেহে আমরা সবাই সেটার সাথে একমত হব। এবং সেই বাস্তবতার জন্যই কিন্তু আমাকে সিটিজেন চার্টারের মতো একটা বিষয় কিন্তু আমাদের বাস্তবায়ন করতে হয়। এরকম ভাবে যদি আমরা বলতে চাই, ইনোভেশন, পাবলিক হিয়ারিং, এরপরে সোশ্যাল মিডিয়া, তারপরে জিআরএস, তাদের মতোই অন্যতম আরেকটা উইং হচ্ছে আমাদের রাইট টু ইনফরমেশন, অর্থাৎ তথ্যের অবাধ প্রবাহ। তাহলে আমরা আবারও যদি বলি, তথ্য অধিকার আইন কি করে তথ্যের প্রবাহ নিশ্চিত করার জন্য এটা মূলত প্রতিষ্ঠা করা হয়েছে। আর তথ্যের প্রবাহ যখন অবাধ হবে, তখনই একটা রাষ্ট্রে কেবল গুড গভর্নেন্স বা আমাদের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এটি কিন্তু আমাদের এই তথ্য অধিকার আইনের আমরা প্রয়োজনীয়তার দৃষ্টি থেকে কথা বললাম। একটা রাষ্ট্রের যদি আমি উন্নয়নের দিকে তাকাই, সেই উন্নয়নের মূল সোপান হিসেবে কাজ করে কয়েক তিনটা জিনিস এখানে যে কোনো রাষ্ট্রে। একটা হলো তার গুড গভর্নেন্স, একটা হচ্ছে তার মানে শুদ্ধাচার অথবা ন্যাশনাল ইন্টিগ্রিটি, আর একটা হচ্ছে তার অ্যান্টি করাপশন, অর্থাৎ করাপশনের জবাবদিহিতা, করাপশনের বিরুদ্ধে যে স্লোগান, সেই জিনিসটা যদি আপনি গুড গভর্নেন্স যদি নিশ্চিত করতে পারেন, দুর্নীতি যদি হ্রাস করতে পারেন, এবং যদি রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে যদি আপনি শুদ্ধাচারের প্র্যাকটিস করতে পারেন, তবেই একটা রাষ্ট্রের উন্নয়নের মূল জায়গায় মানে কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু পৌঁছানো সম্ভব। এবং আমরা যেহেতু একটু আগে বললাম যে এই গুড গভর্নেন্স, এই এই এন্টি করাপশন, এই বিষয়গুলোকে যদি আপনি এনশিওর করতে চান, তাহলে আপনার কিন্তু তথ্যের অবাধ প্রবাহটাকে নিশ্চিত করতে হবে। এই তথ্য অধিকার আইনের যদি একটু ব্যাখ্যা আমরা যাই, পটভূমির দিকে যাই, তাহলে দেখেন এটা প্রথমে হচ্ছে, যদি আমি গ্লোবাল আসপেক্টে তাকাই, তাহলে 1766 সালে সর্বপ্রথম সুইডেনে এই তথ্য অধিকার আইনের কিন্তু তারা স্টার্ট করে। এবং এইটা ধারাবাহিকভাবে 1888 সালে, তার 100 বছরের পরে প্রায় তার চেয়ে একটু বেশি কলম্বিয়াতে, তার 100 বছরের কাছাকাছি সময় ফিনল্যান্ডে, এরপর 1966 সালে যুক্তরাষ্ট্রে, বর্তমানে প্রায় 120টা দেশে কিন্তু এই আইন কিন্তু মানে প্রণয়ন করা হয়েছে। এবং এই আইনের ইমপ্লিমেন্টেশন অথবা বাস্তবায়নে কিন্তু এই 102টি রাষ্ট্র কাজ করছে। কথা হলো যে আমাদের বাংলাদেশে এটার আসলে কিভাবে আবির্ভাব হলো, সেইটা যদি আমরা বলি, 1983 সালে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে একটা আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনেরই ধারাবাহিকতায় 1999 সালে এনজিওদের সাথে এর সাথে সম্পৃক্ত হয় এবং সমন্বিতভাবে তারা এইটার আরো আন্দোলনকে জোরদার করে। এবং পরবর্তীতে 2002 সালে
এই তথ্যের প্রবাহকে নিশ্চিত করার যে আন্দোলন সেটা বেশি জোরদার হয় এবং 2002 সালে একটা আইন কমিশন কার্যপত্র নামে একটা আইন কমিশন গঠন করা হয় এবং সেখানে বিভিন্ন রকমের আন্তর্জাতিক সেমিনার হয় এবং 2005 সালে এই আন্তর্জাতিক সেমিনারের মাধ্যমে একটা এনজিও ফোরাম কর্তৃক তথ্য অধিকার আইনের একটা খসড়া ড্রাফট বানানো হয়, যেটা তৎকালীন যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে তাদের কাছে এটা সাবমিট করে এবং পরবর্তীতে এইটার যাচাই বাছাই শেষে তথ্য অধিকার অধ্যাদেশ, ওই সময় যত পার্লামেন্ট ছিল না, তথ্য অধিকার অধ্যাদেশ 20 অক্টোবর 2008 সালে কিন্তু এটার মানে এই মানে আলোর মুখ দেখে। পরবর্তীতে যখন পার্লামেন্ট আসে 2009 সালের 6 এপ্রিলে এটা তথ্য অধিকার আইন 2009 নামে কিন্তু এটা মানে কার্যক্রম বা বাস্তবায়ন শুরু হয়। এই ছিল তথ্য অধিকার আইনের একটা ব্যাকগ্রাউন্ড। আমরা আবার আসি আমাদের এই আইনে যে আমার রাইট বা অধিকার বলতে আসলে আমরা কি বুঝি। অধিকার হচ্ছে একটা আইনগত, সামাজিক এবং নৈতিকভাবে গ্রহণযোগ্য মৌলিক নীতি বা যা জনগণ, সমাজ বা রাষ্ট্রের নিকট দাবি করতে পারে। এবং সাংবিধানিক অধিকার হলো বাক স্বাধীনতা, চিন্তা এবং বিবেকের যে স্বাধীনতা বা শিক্ষার যে স্বাধীনতা, এই বিষয়গুলো কিন্তু আমাদের সাংবিধানিক অধিকারের কিন্তু পার্ট। পরবর্তীতে 1948 সালে জাতিসংঘের যে সার্বজনীন মানবাধিকার যে ঘোষণা করা হয়েছে, সেখানেও কিন্তু বাংলাদেশ কিন্তু এর অনুসমর্থনকারী। সেই হিসেবে আমরা বলতে পারি যে অধিকার আসলে আর নট দ্য গিফটস ফ্রম দ্য গভর্নমেন্ট। আমরা অনেকেই মনে করি যে এই জিনিসটা আমি সরকার থেকে জানতে পারছি, খুব খুশি হয়ে যাই, কিন্তু আসলে সরকারের কিন্তু কিছু তথ্য নাগরিকের অধিকার, এটা তার পক্ষ থেকে কোনো দান নয়। এই বিষয়টা আমাদের কিন্তু আমাদের বুঝতে হবে। দ্বিতীয়ত আমরা যদি বলি যে তথ্য কি, এই আইনের ধারা 2 এর তে যে তথ্যের যে ডেফিনেশন দেওয়া হয়েছে সেটা হলো এই, যে কোনো কর্তৃপক্ষের তার গঠন, কাঠামো, দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যে কোনো স্মারক, বই, নকশা, মানচিত্র, চুক্তি, তথ্য উপাত্ত, লগ বই, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, নমুনা পত্র, এরপরে হচ্ছে প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, অডিও, ভিডিও, অঙ্কিত চিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়া প্রস্তুতকৃত যে কোনো ইনস্ট্রুমেন্ট, যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি, তারপরে ভৌতিক গঠন এবং বৈশিষ্ট্য নির্বিশেষে অন্য যে কোনো তথ্যবহ বস্তু বা উহাদের প্রতিলিপিও উহার অন্তর্ভুক্ত হইবে। তবে শর্ত থাকে যে দাপ্তরিক নোটশিট অথবা নোটশিটের প্রতিলিপি ইহার অন্তর্ভুক্ত হইবে না। এই বাস্তবতা আমাদের একটু বোঝার আছে। আমরা অনেক সময় যে আমরা আসলে একজন ব্যক্তির তথ্য বলতে, একটা প্রতিষ্ঠান তথ্য বলতে আমরা কি বুঝি তার কিন্তু একটা শূন্য মানে একটা ডেফিনেশন এই আইনে দেওয়া হলো। লাস্ট শর্ত একটা বিষয়, তবে দাপ্তরিক কাজের যদি কোনো নোট, সেই নোটের শীট অথবা তার প্রতিলিপি, এটা কিন্তু তথ্যের অন্তর্ভুক্ত হইবে না। এই বিষয়টা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপর আমরা আসতেছি যে আমরা অধিকার জানলাম, তথ্য জানলাম। তথ্য অধিকার কি? এই আইনের 2 এর 6 ধারাতে যেটা বলা হয়েছে, তথ্য অধিকার বলতে কর্তৃপক্ষের নিকট হইতে তথ্য প্রাপ্তির অধিকার। আমি যদি একজন কাস্টমার হই, আমার আমার ব্যাংকের থেকে আমার যে তথ্য আমি প্রাপ্য বা অধিকার আছে, সেটাই আমার হচ্ছে তথ্য প্রাপ্তির অধিকার। এবং তথ্য প্রাপ্তির অধিকার নিয়ে আমাদের 4 নম্বর আর্টিকেলে যে জিনিসটা বলা আছে, যে কর্তৃপক্ষের নিকট হইতে প্রত্যেক নাগরিকেরই তথ্য লাভের অধিকার থাকিবে এবং কোন নাগরিক অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তথ্য সরবরাহ করতে বাধ্য থাকিবে। এই জিনিসটা কিন্তু আমাদের মানে মাথায় রাখতে হবে যে আমরা এই আইনের 4 ধারা বলে একজন গ্রাহক বা কাস্টমারের ব্যাংক থেকে যে তথ্য আসলে মানে দেবার সুযোগ আছে, সেই তথ্য যদি উনি চায়, আমি কিন্তু এটা দিতে বাধ্য। এটা কিন্তু আমার অনুকম্পা বা মানে তার প্রতি আমার কোনো সিম্প্যাথি বা এরকম কিছু ইস্যু না। আমার কাছ থেকে যদি তথ্য পাওয়ার যদি আমার মানে ইয়াতে পড়ে, নিয়মের মধ্যে পড়ে, তাহলে এই তথ্য আমি তাকে দিতে বাধ্য। এটা আমার কোনো। এরপরে আমরা বলছি যে তথ্য প্রদানকারী কর্তৃপক্ষ আসলে কি? এখানে 2 এর খ নম্বর ধারায় এটা বিস্তারিত ডেফিনিশন দেওয়া হয়েছে। আমরা আসলে এখানকার মধ্যে এই 6 এর 6 তে পড়ি। 1 নম্বর দেখেন, এখানে বলা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান অনুযায়ী যে সৃষ্ট যে সংস্থাগুলো, যেগুলো আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান বলে থাকি, যেটা জাতীয় সংসদ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশনার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, সরকারি কর্ম কমিশন সচিবালয়, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, এগুলো কিন্তু হচ্ছে এগুলো এক ধরনের তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে, ইউনিট হিসেবে, কর্তৃপক্ষ হিসেবে। এরপরে আমাদের সংবিধানের 6 ধারায় যেটা বলা হচ্ছে রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সরকারের সকল ইয়া। এরপরে আমাদের যদি আমরা আসি যে
কোনো আইন দ্বারা বা উহার অধীনে গঠিত কোনো সংবিধিবদ্ধ যেমন মন্ত্রণালয়গুলা, তারপর সরকারি অর্থায়নে পরিচালিত অথবা সরকারি তহবিল হতে পরিচালিত যেহেতু এমপিও ভুক্ত স্কুল কলেজ, এগুলো আমরা জানি। বিদেশি সাহায্যপুষ্ট কোনো যদি বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান হয় যেমন ব্র্যাক, মানুষের জন্য ফাউন্ডেশন, এই যে নাগরিকের উদ্যোগ, টিআইবি, গ্রামীণ ব্যাংক, এইসব বিষয়। তারপরে সরকারের পক্ষে অথবা সরকার বা সরকারি কোনো সংস্থা প্রতিষ্ঠান সম্পাদিত চুক্তি মোতাবেক সরকারি পরিচালিত দায়িত্বপ্রাপ্ত কোনো বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান, এরপরে সরকার কর্তৃক সময় সময় সরকারি গ্যাজেট প্রকাশ করতে। তাহলে এটা আমরা কর্তৃপক্ষ সম্বন্ধে জানলাম। ইউনিট গুলো কি? ইউনিট হচ্ছে যে আমাদের দুইয়ের খ আমাদের বলা আছে, সেটা হলো যে কোনো সরকার কোনো মন্ত্রণালয়, বিভাগ, কার্যালয় সহিত সংযুক্ত অধীনস্থ কোন দপ্তর, পরিদপ্তর, এগুলো হচ্ছে কি ইউনিট হিসেবে কাজ করে। এখান থেকে তথ্যের বিষয়। তারপরে আমাদের কর্মকর্তা কর্মচারীকে অবহিতকরণ করা হয়েছে যে আমাদের ব্যাংকের আসলে তথ্য প্রদানকারী ইউনিট গুলো কি এবং এই ইউনিট গুলার আসলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কি। এরপরে আপিল কর্তৃপক্ষ ২ এর খতে বলা আছে। এরপরে আমরা আসছি যে তথ্য কমিশনের কথা আমরা বলছিলাম। তথ্য কমিশন এই আইনের ২ এর নম্বরে তথ্য কমিশন বলতে অধিকার এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে উহার বিধান অনুসারে গঠিত একটা কমিশনকে বোঝায়, যে কমিশন ১১ ধারা মোতাবেক এটা গঠিত হয়েছে এবং ১১ ধারায় তথ্য কমিশনের বিষয়ে যে কথাটা বলা হয়েছে যে একজন প্রধান তথ্য কমিশনার থাকবে, ২ জন তথ্য কমিশনার থাকবে, ২ জনের মধ্যে একজন অবশ্যই নারী হতে হবে এবং এনাদের মেয়াদ হবে ৫ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা হবে ৬৭ বছর। একজন সচিবের নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীগণ প্রয়োজনীয় জনবল থাকবে এবং বর্তমানে যে তথ্য কমিশন সেটা অ্যাড্রেস এখানে দেওয়া ডিপার্টমেন্ট। প্রত্যেক কর্তৃপক্ষ এই যেই সকল তথ্য কম্পিউটারে সংরক্ষণে উপযুক্ত বলিয়া মনে করিবে সেই সকল তথ্য যুক্তিসঙ্গত সময়সীমার মধ্যে কম্পিউটারে সেটা সংরক্ষণ করবে। তথ্য লাভের সুবিধার্থে সমগ্র দেশের নেটওয়ার্কের মাধ্যমে ইহার যোগাযোগ স্থাপন করবে। তথ্য কমিশন, তারপরে আমাদের হচ্ছে প্রবিধির ধারা কর্তৃপক্ষের কর্তৃক তথ্য সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য অনুসরণীয় নির্দেশনা প্রদান করিবে এবং সকল কর্তৃপক্ষ ইহা অনুসরণ করবে। এরপর আমরা আসতেছি যে তথ্যর ৬ নম্বর ধারায় যেটা বলা আছে যে তথ্য প্রকাশ, স্বনির্ধারিত তথ্য প্রকাশ আসলে কিভাবে হবে, এটা আমাদের ব্যাংকারদের জন্য ইম্পর্টেন্ট। আমরা একটু বলছি যে প্রত্যেক কর্তৃপক্ষ উহার গৃহীত সিদ্ধান্ত, কার্যক্রম কিংবা সম্পাদিত অথবা প্রস্তাবিত কর্মকাণ্ডের সকল তথ্য নাগরিকের নিকট সহজলভ্য হয় এইরূপ ভাবে সূচিবদ্ধ করিয়া প্রকাশ এবং প্রচার করিবে। আমরা আবারও বলি যে তথ্য প্রকাশের ক্ষেত্রে যারা তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান তাদের দায় দায়িত্বের জায়গায় কিছু কথা কিন্তু বলা হয়েছে যে তথ্যটা আপনার যিনি তথ্য গ্রহণকারী তার কাছে খুবই সহজ এবং সূচিবদ্ধভাবে আপনাকে প্রকাশ করতে হবে। সেই জন্য তথ্যটা ভালোভাবে বুঝতে পারে নাগরিকের নিকট এভাবে তথ্য প্রকাশ করতে হবে। দ্বিতীয় কথা বলা হয়েছে যে তথ্য প্রকাশ এবং প্রচারের ক্ষেত্রে কোনো কর্তৃপক্ষ কোনো তথ্য গোপন করিতে অথবা উহার সহজলভ্যতাকে সংকুচিত করিতে পারিবে না। আপনি যে তথ্য একজন নাগরিকের জানবার রাইট আছে, কাস্টমারের জানবার আছে, সেটা কিন্তু আপনি কোনোভাবে গোপন রাখতে পারবেন না অথবা এমন ভাবে তথ্যটা আপনি প্রদান করবেন না যে যেটা আসলে ওনার কাছে সহজবোধ্য নয়, অথবা আপনি এমন কোনো ভাবে তথ্য প্রকাশ করলেন যেটা প্রকাশের বিষয় সহজলভ্যতাকে সংকুচিত করে। তাহলে এটা কিন্তু আমার সুযোগ নাই। প্রত্যেক কর্তৃপক্ষ প্রতি বছর একটা প্রতিবেদন প্রকাশ করিবে যাহাতে নিম্নলিখিত তথ্য সময়ের অন্তর্ভুক্ত থাকবে, যেটা আমাদের করা হয়। কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামোর বিবরণ, কি কি আমরা তথ্য আসলে প্রাতিষ্ঠানিকভাবে দিতে হবে, কার্যক্রম, তার কর্মকর্তা কর্মচারী গুণের দায়িত্ব, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিবরণ, কর্তৃপক্ষের সকল নিয়ম কানুন, আইন, অধ্যাদেশ, বিধিমালা, প্রবিধিমালা, প্রজ্ঞাপন, নির্দেশনা, ম্যানুয়াল ইত্যাদি তালিকা সহ উহার নিকট রক্ষিত তথ্য সমূহ শ্রেণীবিন্যাস করিতে হবে। কর্তৃপক্ষ নিকট হতে কোনো ব্যক্তি যে সকল শর্তে লাইসেন্স, পারমিট, অনুদান, বরাদ্দ, সম্মতি, অনুমোদন বা অন্য কোনো প্রকার সুবিধা গ্রহণ করিতে পারিবেন উহার বিবরণও ওখানে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। নাগরিকের তথ্য অধিকার নিশ্চিতকরণের জন্য প্রদত্ত সুবিধাদির বিবরণ দিতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার নাম, পদবি, ঠিকানা এবং কেন দিচ্ছি এই তথ্য অধিকার আইনকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যে এই সকল কোন কোন তথ্য আমাকে দিতেই হবে, বাধ্যবাধকতার কথা বিষয় বলা আছে, সেই কথাগুলো কিন্তু আমাদের মানে একটু খেয়াল রাখতে হবে। এরপর আমাদের হচ্ছে যে কর্তৃপক্ষ প্রণীত প্রতিবেদন বিনামূল্যে সর্বসাধারণ পরিদর্শনের জন্য সহজলভ্য করিতে হবে এবং হার কপি নামমাত্র মূল্যে বিক্রয়ের জন্য মজুত রাখিতে হইবে। যদি এরকম কোনো তথ্য আমাদের থাকে তাহলে সেটা এভাবে করতে হবে। দেখেন সরকারের
অনেকগুলো তথ্য বিষয় কিন্তু খুব স্বল্প মূল্যে মিনিস্ট্রি কর্তৃক কিন্তু আমাদের বাজারে বিক্রি করা হয়, সেই কথাগুলো এখানে নিয়ে আসছে। কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ বিষয়াদি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অথবা অন্য কোনো পন্থায় প্রচার করতে হবে। যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকে তাহলে সাংবাদিক সম্মেলন বা অন্য কোনো ওয়েতে যেটা মাস পিপুল জানতে পারবে সেরকম একটা পন্থা অবলম্বন করার কথা এখানে বলা আছে। তথ্য কমিশন প্রবিধির ধারা কর্তৃপক্ষ কর্তৃক তথ্য প্রকাশ প্রচার প্রাপ্তির জন্য অনুসরণীয় নির্দেশনা প্রদান করিবে এবং সকল কর্তৃপক্ষ উহা অনুসরণ করিবে। এই হলো আমাদের স্বপ্রণোদিত তথ্য প্রকাশের বিষয়। অর্থাৎ কেউ তথ্য যদি নাও চায়, একটা প্রতিষ্ঠান হিসেবে যেই তথ্যগুলাকে প্রকাশ করতে হবে, যে বিষয়গুলোকে হাইড করা যাবে না, তার একটা কিন্তু চিত্র আমাদের এই আইনের ৬ নম্বর ধারায় কিন্তু একটা আমাদের উপস্থাপন করা হলো। আমরা সেই বিষয়ে একটু কথা বললাম যে তথ্য প্রকাশে স্ববর্ণিত যে তথ্য প্রকাশ সেটা আসলে কি এবং সেটা আসলে কিভাবে আমি এটা প্রকাশ করব এবং এটা প্রকাশ করার ক্ষেত্রে আমার কোনো বাধ্যবাধকতা আছে কিনা, আর যদি তথ্য আমি এই বিষয়গুলো যদি প্রকাশ না করি তাহলে আমার আসলে কি হবে। তাহলে এটা এই আইনের ভায়োলেশন হবে, আর ভায়োলেশন যদি হয়ে যায় এখানে এই আইন অনুযায়ী যে কোনো ধরনের বিচারের কিন্তু সম্মুখীন আমি প্রাতিষ্ঠানিকভাবে হতে পারি। আর আমি ব্যক্তি যদি এটা রেসপন্সিবল হই তাহলে আমারও কিন্তু এটা লায়াবিলিটি বা টেক করতে হবে। আমরা বলছিলাম যে এই যে তথ্য আমরা দেই, তথ্য প্রকাশের যে বিষয়, একজন ব্যক্তি তথ্য চাইলে আমরা তাকে তথ্য দিব, যে দিবে সেই তো আমাদের হচ্ছে তথ্যের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, যেটা এই আইনের 10 নম্বর ধারায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কিছু কার্যক্রম এখানে বলা আছে। এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলতে সেই কর্মকর্তা বা কর্মচারীকে বোঝাবে যিনি সংশ্লিষ্ট দপ্তরের তথ্য সরবরাহের জন্য দপ্তর প্রধান কর্তৃক নিয়োজিত হইবেন। এই আইনের অধীন দায়িত্ব পালনের প্রয়োজনে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অন্য যে কোনো কর্মকর্তার সহায়তা চাইতে পারবেন এবং কোনো কর্মকর্তার নিকট হইতে এরূপ সহায়তা চাওয়া হলে তিনি উক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনে সহায়তা প্রদান করতে বাধ্য থাকিবেন। এটা কিন্তু আরোটা ইম্পর্টেন্ট। তার সহায়ক হিসেবে, সহকারী হিসেবে যাকে চাবেন তাকে কিন্তু ওকে হেল্প করতে হবে ওনাকে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক অন্য কোনো কর্মকর্তার সহায়তা চাওয়া হলে এবং এইরূপ সহায়তা প্রদান করতে ব্যর্থতার জন্য আইনের কোনো বিধান লঙ্ঘিত হলে এই আইনের অধীন দায় দায়িত্ব নির্ধারণের ক্ষেত্রে উক্ত অন্য কর্মকর্তাদের যে অনুরোধের পদ্ধতি, তথ্যের অনুরোধের যে পদ্ধতি, একজন ব্যক্তি যদি তথ্য পেতে চায় সে আসলে আমার কাছে কিভাবে তথ্যটা চাবে, যেটা ৮ নম্বর ধারায় এটার একটা বিস্তারিত রূপ দেওয়া আছে। যে যদি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট লিখিতভাবে অথবা ইলেকট্রনিক কোনো মাধ্যমে বা ইমেলের মাধ্যমে তথ্য যদি চাহিয়া অনুরোধ করিতে পারিবেন। তাহলে কিভাবে একজন ব্যক্তি তথ্য চাবে সেটা নিয়ে আমাদের একটু জানা হলো, যে লিখিতভাবে চাবে অথবা যদি ইলেকট্রনিক কোনো মাধ্যমে যদি চাইতে চায় তাহলে পারবে, অথবা ইমেলের মাধ্যমে তার চাওয়ার কিন্তু রাইট আছে, সুযোগ আছে। এরপরে আমরা বলছি উক্ত অনুরোধ পত্রে যেসব বিষয়াদি তিনি উল্লেখ করিবেন তার একটা ফরম্যাট এখানে দেওয়া আছে, তার নাম, ঠিকানা এবং তার ইমেল অ্যাড্রেস, এবং যে তথ্যের জন্য অনুরোধ করতেছে সেই তথ্য সম্বন্ধে সে লিখবে। প্রয়োজনে প্রাসঙ্গিক ওই তথ্য পাওয়ার জন্য অন্যান্য প্রাসঙ্গিক কোনো তথ্যাবলী যদি থাকে তাহলে সেটা সে লিপিবদ্ধ করবে। কোন পদ্ধতিতে পেতে চায়, সে কি লিখিতভাবে মেইলে চায়, না ইলেকট্রনিক কোনো মাধ্যমে চায়, নাকি ইমেইলের মাধ্যমে চায়, সেটা তাকে মেনশন করে দিতে হবে তার আগ্রহটা। অনুরোধ কর্তৃপক্ষ কর্তৃক মুদ্রিত ফর্মে বা নির্ধারিত ফরম্যাটে এটা হতে হবে। আমাদের একটা ফরম্যাট আছে, আমরা দেখানোর চেষ্টা করবো, যেটা আমাদের পরবর্তী রিপোর্টিংও দেখাবে। তবে ফর্ম সহজলভ্য না হলে উল্লেখিত তথ্যাবলী সন্নিবেশ করে সাদা কাগজেও আবেদন করতে পারিবে। এইখানে কি তথ্য থাকবে, যেটা আগের ধারায় আমরা আলোচনা করলাম। এবং অনুরোধকারীকে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট তথ্যের জন্য যুক্তিসঙ্গত মূল্য পরিশোধ করতে হবে। তবে ক্ষেত্র মতে কোন শ্রেণীকে মূল্য পরিশোধে হতে অব্যাহতি প্রদান করিতে পারেন। এটা তথ্য মানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এটার কিন্তু সুযোগ আছে। তারপরে তবে বিনামূল্যে তথ্য প্রদান করিলে তার তালিকা করতে হবে। কোনো তথ্য যদি মানে কোনো ফি ছাড়া যদি করা হয় বা দেওয়া হয় সেটার একটা লিস্ট অথবা তার তালিকা প্রণয়ন করার কথা কিন্তু আমাদের এই ৮ নম্বর ধারার উপধারাগুলোতে কিন্তু এই কথাগুলো বলা হলো। এখন আমরা বলতেছি যে এই যে আমরা তথ্য প্রদান যে তথ্যের জন্য যে আবেদন করলো, এই তথ্য যদি আবেদন যদি আমার কাছে করে তাহলে আমি তথ্যটা আসলে কিভাবে তাকে প্রদান করব। এই আইনের ৯ নম্বর ধারায়
অথবা সেকশনে এটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। যে তথ্য আমি কিভাবে পাওয়া যাবে সেটার একটা ফ্লো চার্ট, যেমন হচ্ছে প্রয়োজনীয় তথ্য চিহ্নিতকরণ এবং যে দপ্তরে তথ্যটি সংগৃহীত আছে সেই দপ্তর চিহ্নিত করে আপনাকে কি করতে হবে, নির্ধারিত ফর্ম, যেটা আমরা ক ফর্ম হিসেবে বলছি, যদি সুযোগক্রমে দেখাবো না, উক্ত ফরম্যাটে ব্যবহার করে সাদা কাগজে হতে পারে, যেটা আমরা একটু আগে দেখালাম 8 নম্বর ধারায়। ওই বিষয়গুলো উল্লেখ করে দায়িত্বপ্রাপ্ত যিনি কর্মকর্তা তার নিকট একটা আবেদন দাখিল করবে। এই আবেদনের যখন দাখিল করবে সেখানে আরো দুইটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট। একটা হলো আবেদনটা সরাসরি অফিসে হাজির হয়ে সে দাখিল করবে। মানে প্রশ্ন হলো যে এই যে আবেদন ফর্মটা এটা জমা দেবে কিভাবে। আমরা আগের ধারাটাও কিন্তু বলার চেষ্টা করছি যে সে তিনটা ভাবে আমার কাছে চাইতে পারে, একটা হলে লিখিত ভাবে, আর একটা ইলেকট্রনিক মাধ্যমে, আর একটা ইমেলের মাধ্যমে। তাহলে সেই কথায় আমাদের এখানে আসলে যে ফর্মেটে আপনি আবেদন করবেন এই ফর্মেট আপনি সরাসরি অফিসে হাজির হয়ে এটা জমা দিতে পারেন, অথবা আবেদনটি রেজিস্টার্ড ডাকযোগে বা ইলেকট্রনিক অন্য কোনো মাধ্যমে, ফ্যাক্স অথবা ইমেলের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা যাবে। তাহলে তথ্য পাওয়ার জন্য যে আবেদন ফর্ম, যেটা আমাদের ক ফর্ম নামে পরিচিত, এই ফর্মে তথ্য পাওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট আমি কিভাবে পৌঁছাবো সেটা আমরা জানলাম। দ্বিতীয়ত বিষয় যে আবেদনের দাখিলের পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হতে আবেদনকারী প্রাপ্তির স্বীকার গ্রহণ করিবেন। আপনি যে আবেদনটা জমা দিলেন তার একটা অফিস কপি রিসিভ করে নেবেন, এই আইনে সেই জিনিসটাকে উল্লেখ করা হয়েছে আমাদের 9 নম্বর সেকশনে, যে আপনি এটা রেখে দেবেন। এরপরে হচ্ছে আমাদের কি করবে, তথ্য এখন দেবার পালা। দেওয়ার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাজটাকে আমরা একটু যদি দেখি, তিনি কি করবেন, এই প্রকাশযোগ্য যাচিত তথ্য প্রকাশযোগ্য না হলে দুটার কেস, আমি যে তথ্য চাইছে এই তথ্য আদৌ আমি দিতে পারবো কি পারবো না। প্রথমে আমরা বিবেচনা করব যে তথ্যটা ধরেন দেওয়া যাবে না, তাহলে কি আমি চুপ করে বসে থাকবো নাকি আমার কোনো করণীয় আছে। সেটাই এই আইনে বলা হয়েছে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উইথিন 10 ডেজ, আবারও বলছি 10 কার্য দিবসের মধ্যে নির্ধারিত আরেকটা ফর্ম আছে খ ফর্ম, ক ফর্মে আবেদন করবে। খ ফর্মের মাধ্যমে আপনি যে কারণে তথ্যটা দিতে পারছেন না সেই অপারগতার বিষয়টাকে উল্লেখ করে আবেদনকারীকে আপনাকে অবহিত করতে হবে। এই আইনে এই বাধ্যবাধকতাটা রয়েছে। আবারও এখানে রিপিট করছি, অনেক সময় গ্রাহকের অথবা একজন ব্যক্তির যিনি আসলে তথ্য পেতে চান, এই তথ্য প্রাপ্তিকারী অথবা অনুসন্ধানকারী, যাকে আমি তথ্যটা আসলে আমার প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী আমি এই তথ্য যদি ডিসক্লোজ করতে ব্যর্থ হই অথবা অপারগতার কোনো বিষয় থাকে, তাহলে আমাকে তাকে কি করতে হবে, তাকে 10 কার্য দিবসের মধ্যে ওই ব্যক্তিকে এটাকে আমার অপারগতার কারণ উল্লেখপূর্বক তাকে খ ফর্মে এইটাকে আপনাকে তাকে অবহিত করতে হবে। আর যদি যাচিত তথ্য প্রদানযোগ্য হয় তাহলে আপনি করণীয় কি, প্রদানযোগ্য হলে তথ্যের মূল্য পরিশোধ, যে বললাম আমি তথ্য কখনো ফ্রি না, মূল্য দেবার কথা বলা হয়েছে, মূল্য পরিশোধের পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনধিক 20 অথবা 30 কর্মদিবস অথবা 24 ঘন্টার ক্ষেত্র বিশেষে তথ্যের ধরন অনুযায়ী অনধিক 20 মানে সর্বনিম্ন 20 দিন বা 30 কর্মদিবসের মধ্যে আপনাকে তথ্য দিতে হবে। তবে যদি কোনো এমার্জেন্সি থাকে তাহলে 24 ঘন্টার মধ্যেও ক্ষেত্র বিশেষে তথ্য দেওয়ার প্রয়োজন হতে পারে। সরকারের অনেক সেন্সিটিভ কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে এরকমটি সাধারণত মানে হয়ে থাকে। এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে, এর মধ্যে তথ্য সরবরাহ করতে হবে। এই ক্ষেত্রে কয়েকটা বিষয় বিবেচনা করতে হবে। নাম্বার ওয়ান, যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্যের মূল্য নির্ধারণ পূর্বক অনধিক 5 কার্য দিবসের মধ্যে মূল্য পরিশোধের জন্য, এই যে আমাদের 20 থেকে 30 কর্মদিবস সময় পাইলেন, এই সময়ের মধ্যে আবার সেগ্রিগেশন আছে। সেগ্রিগেশন কি, প্রথমে তাকে জানাতে হবে যে আগামী 5 দিনের মধ্যে আপনার এই তথ্য পাওয়ার জন্য আমাকে মূল্য পরিশোধ করতে, ফি উল্লেখ করে তাকে আবেদনকারীকে জানাতে হবে। মূল্য পরিশোধের পর তথ্য প্রত্যয়ন সহ তার সরবরাহ করতে হবে। মূল্য দিলে তাকে একটা রিসিপ্ট দিতে হবে। যাচিত তথ্য একটি মাত্র তথ্য প্রদানকারী ইউনিটের সাথে যদি সংশ্লিষ্ট হয়, ইম্পর্টেন্ট, যদি আপনার তথ্য শুধু আপনি নিজেই দিতে পারেন, অন্য কোনো জায়গার সাথে যদি ডিপেন্ডেন্সি না থাকে, তাহলে আপনি কিন্তু 20 কার্য দিবস সর্বোচ্চ সময় পাবেন। এই 20 কার্য দিবসের মধ্যে আপনাকে তথ্য সরবরাহ করতে হবে। আর যাচিত তথ্য যে চাইছে যে তথ্যটা, সেই তথ্যটা পাওয়ার জন্য যদি সংশ্লিষ্ট অন্য কোনো ইউনিটের সাথে যদি আপনার যদি নির্ভরশীলতা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 30 কার্য দিবসের আপনি সময় পাবেন এটাকে সরবরাহ করার জন্য। ইম্পর্টেন্ট বিষয় হলো যে যাচিত তথ্য কোনো ব্যক্তির জীবন, মৃত্যু, গ্রেপ্তার অথবা কারাগার থেকে মুক্তি সম্পর্কিত হলে সেই ক্ষেত্রে মাত্র 24 ঘন্টার সময়, সে 24 ঘন্টার মধ্যে তথ্যটা প্রদান করিতে হবে। তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম যে আসলে তথ্য প্রদানের পদ্ধতি কি, একজন তথ্য যে প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সে কিভাবে আসলে তথ্যটা প্রদান করবে। একজন ব্যক্তির তথ্য আবেদন পাওয়ার পর থেকে
তাকে কতদিন সময়ের মধ্যে তথ্যটা প্রদান করতে হবে, সেটা ইউজুয়ালি হচ্ছে 20 থেকে 30 দিন, তবে ক্ষেত্র বিশেষে সেটা 24 ঘন্টার মধ্যে দেওয়া লাগতে পারে। সেই প্রেক্ষাপটগুলো কিন্তু আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। দুটো ক্ষেত্র, একটা হলো আমরা এই আবেদনের এগেইনস্টে আমরা তথ্য দিতে পারি, অথবা যদি আমার না দেওয়ার যদি কারণ থাকে, আমি যদি অপারগ হই, তাহলে আমাদের খ ফর্মে কিন্তু আমরা বলছিলাম যে খ ফর্মের মাধ্যমে আমাকে আবেদনের তাকে অপারগতা নোটিশটা প্রদান করতে হবে। এখন ধরেন আপনার অপারগতা নোটিশ দিছেন, দেওয়ার পরে যিনি তথ্য আসলে আবেদন করেছিলেন তিনি সংক্ষুব্ধ হলেন, এবং তিনি আপনার যে অপারগতা নোটিশের যে কারণ উল্লেখ করছেন সেই বিষয়ে সে কি হলেন না, সে সন্তুষ্ট হলেন না। তারপরে কি এই আইনে 24 এবং 25 নম্বর ধারায় আপনাকে আপিল করবার সুযোগ দিবে, এবং আরেকটা ফরম্যাট আছে নির্ধারিত গ ফর্ম, এই গ ফর্মে আপিল দায়ের করবেন। আপিল দায়ের করার পরে কি কাজ হবে, আপিলটা নিষ্পত্তি হবে কিভাবে? আপিল দায়ের করার ক্ষেত্রে দুটো জিনিস আছে, নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য প্রাপ্তি না হলে অথবা সরবরাহকৃত তথ্য সংক্ষুব্ধ হলে সময়সীমা অতিক্রান্ত হবার অথবা সিদ্ধান্তে লাভের আপনার যে জানানো হয়েছে তার জানানোর 30 কর্মদিবসের মধ্যে আপনাকে আপিলটা করতে হবে। এবং আপিল করার পরে আপনি কি করবেন, আপিল কর্তৃপক্ষ নির্ধারিত 30 দিন পরও যুক্তিসঙ্গত কারণ প্রদর্শন করা হলে আপিল গ্রহণ করতে পারিবেন। অনেক সময় হয় 30 দিনের মধ্যে পারলেন না, বিশেষ কোনো কারণ ছিল যেটা গ্রহণযোগ্য কারণ, সেই ক্ষেত্রে মনে করলে আপিল কর্তৃপক্ষ সেই আপিল নিতে পারে। পরবর্তী আপিল আপিল রিসিভ করার 15 দিন সময় পাবে, সেটা শুনানি অন্তে আপিলের নিষ্পত্তি করার জন্য। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। আরেকটা দিক হলো যে আপিল দায়ের করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রাপ্তি না হলে অথবা সরবরাহকৃত তথ্যের সংক্ষিপ্ত হলে সময়সীমা অতিক্রান্ত হবার বা সিদ্ধান্ত লাভের পরবর্তী 30 দিনের মধ্যে তথ্য কমিশনে সে কি করবে, অভিযোগ দায়ের করবে। যদি আপিল বিভাগেও সেটা হয়, তাহলে সেটা তথ্য কি করবে, সে এই তথ্য কমিশনের বরাবর সেখন সে ইয়া করবে। এবং এই জায়গায় যে বিষয়টা, অভিযোগের সাথে তথ্য প্রাপ্তির আবেদনের কপি কি কি দিবে আর কি, আপিল আবেদনের কপি, তারপর প্রাপ্তি স্বীকারের কপি এবং অন্যান্য প্রমাণ দাখিল করে সে কি করবে, তারপরে আমাদের কমিশনের কাছে সেটা পরবর্তী 30 দিনের মধ্যে 30 দিনের মধ্যে সে দাখিল করবে। কোন প্রাপ্তির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ না করা হলে কিংবা তথ্যের জন্য আবেদনপত্র গ্রহণ করা না হলে যে কোনো সময় অর্থাৎ সরাসরি তথ্য কমিশন সে অভিযোগ দায়ের করা যাবে। এবং এক্ষেত্রে সর্বসাকল্যে সাধারণভাবে যদি বলেন তাহলে 45 দিন, তবে সর্বোচ্চ ক্ষেত্র বিশেষ সেটা 75 দিন পর্যন্ত এই তথ্য কমিশন এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য সময় নিতে পারে বা সময় দেয়, যেটা আমরা 24 এবং 25 নম্বর সেকশন বলে আমরা জানলাম। আরেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, সেটা হলো যে তৃতীয় কোনো মানে তৃতীয় পক্ষের তথ্য সরবরাহের নিয়মাবলী। যদি আপনার তৃতীয় পক্ষ হয়, তাহলে এটা 9 এর উপধারায় আছে যে তথ্য অধিকার আইন অনুযায়ী তৃতীয় পক্ষ বলতে তথ্য প্রাপ্তির আবেদনকারী বা তথ্য প্রদানকারী কর্তৃপক্ষ ব্যতীত আবেদনকৃত তথ্যের সাথে জড়িত অন্য কোনো পক্ষকে বোঝায় হলে তৃতীয় পক্ষ। আপনি তথ্য দরকার, আপনি আবেদন করছেন, আপনি ছাড়া যদি আপনার পক্ষে অন্য কোনো ব্যক্তি আসে তাকেই হচ্ছে এই ক্ষেত্রে তৃতীয় পক্ষ হিসেবে বিবেচনা করা হয়। এবং যাচিত তথ্য সংশ্লিষ্ট তৃতীয় পক্ষ কর্তৃক গোপনে ঘোষিত হয়ে থাকলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবেদন প্রাপ্তির 5 কার্য দিবসের মধ্যে তৃতীয় পক্ষের মতামত চেয়ে 10 দিন সময় দিয়ে লিখিতভাবে নোটিশ দেবেন এবং তৃতীয় পক্ষের মতামত প্রাপ্তির পর তা বিবেচনা নিয়ে তথ্য প্রকাশের বিষয়ে সে সিদ্ধান্ত গ্রহণ করবে। এটা কিন্তু তথ্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিষয়। তথ্য প্রাপ্তির যে আবেদন ফর্মের কথা বাংলাদেশে যদি মানে এটা রাষ্ট্রীয়ভাবে আমরা আগে প্রথমে বলে নিচ্ছি, নিরাপত্তা অখণ্ডিত ও সার্বভৌমত্বের হুমকি হবে এরকম কোনো তথ্য আপনি প্রকাশ করতে বাধ্য না বা দিতে পারবেন না। পররাষ্ট্র নীতি সংক্রান্ত কোনো তথ্য যদি হয় অথবা বিদেশ রাষ্ট্র অথবা আন্তর্জাতিক কোনো সংস্থা বা আঞ্চলিক কোনো জোট বা সংগঠনের সহিত বিদ্যমান সম্পর্ক ক্ষুণ্ণ রাখতে পারে এইরূপ তথ্য আমাদের দেওয়া যাবে না। এরপরে বলছি কোনো বিদেশি সরকারের নিকট হইতে প্রাপ্ত কোনো গোপনীয় তথ্য। এরপরে হচ্ছে আমাদের কোনো তথ্য প্রকাশের ফলে কোনো তৃতীয় পক্ষের বুদ্ধিভিত্তিক সম্পদের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে এইরূপ বাণিজ্যিক বা ব্যবসায়িক যদি কোনো অন্তর্নিহিত গোপনীয়তা বিষয়ক কোনো জিনিস থাকে, যেটা কপিরাইট অথবা মানে বুদ্ধিভিত্তিক সম্পদ যেটাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলা হয়, এই সম্পর্কে কোনো তথ্য যদি হয় সেই তথ্য আপনি প্রদান করতে বাধ্য না। কোনো তথ্য প্রকাশের ফলে কোনো বিশেষ ব্যক্তি বা সংস্থাকে লাভবান বা ক্ষতিগ্রস্ত করতে পারে এইরকম উদ্দেশ্যে আপনি তথ্য দিতে পারবেন না। তার মধ্যে একটা হলো আয়কর, ইনকাম ট্যাক্স রিলেটেড,
শুল্ক রিলেটেড, ভ্যাট রিলেটেড, আবগারি আইন, বাজেট এবং কর হার পরিবর্তিত সংক্রান্ত কোনো আগামী তথ্য আপনি কোনোভাবে প্রকাশ করতে পারবেন না। মুদ্রার বিনিময় বা সুদের হার পরিবর্তনজনিত কোনো তথ্য আগাম প্রকাশ করতে পারবেন না। বাংলাদেশ ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানসমূহের পরিচালনা বা তদারকি সংক্রান্ত কোনো তথ্য আগাম প্রকাশ করতে পারবেন না। কোনো তথ্য প্রকাশের ফলে প্রচলিত আইনের প্রয়োগ বাধাগ্রস্ত হতে পারে অথবা অপরাধ বৃদ্ধি হতে পারে, এইরূপ তথ্য আপনি প্রকাশ করতে পারবেন না। কোনো তথ্য প্রকাশের ফলে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হবে অথবা বিচারাধীন মামলার সুষ্ঠু বিচারের কোনো কাজে ব্যাহত হবে, সেরকম তথ্য আপনি দিতে পারবেন না। কোনো তথ্য প্রকাশের ফলে কোনো ব্যক্তিগত জীবনের যদি ক্ষুণ্ণ হতে পারে গোপনীয়তা, সেটাও আপনাকে দেবার রাইট নাই, আপনি দিতে পারবেন না। কোনো তথ্য প্রকাশের ফলে কোনো ব্যক্তির জীবন বা শারীরিক নিরাপত্তা যদি বিপদাপন্ন হয়, সেটাও সম্ভব না। আইন প্রয়োগকারী সংস্থার সহায়তার জন্য কোনো ব্যক্তি কর্তৃক গোপনে প্রদত্ত কোনো তথ্য আপনি প্রদান করতে পারবেন না। এর পাশে আরো কিন্তু লম্বা লিস্ট এটা, যে আদালতে বিচারাধীন কোনো বিষয় আছে অথবা কোনো ট্রাইব্যুনাল বা আদালতে কোনো ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা রইয়াছে অথবা যাহার প্রকাশে আদালত অবমাননায় শামিল হইবে, এরকম কোনো তথ্য আপনি প্রকাশ করতে পারবেন না। তদন্তাধীন কোনো যদি বিষয় থাকে যাহার তথ্য প্রকাশ করলে তদন্ত কাজে বিঘ্ন ঘটিতে পারে, এরকম আমরা এগুলো সব জানি। কোনো অপরাধ তদন্ত প্রক্রিয়া বা অপরাধ গ্রেপ্তার অথবা শাস্তি প্রভাবিত করে, এরকম তথ্য আপনি প্রদান করতে পারবেন না। তারপরে আইন অনুসারে কেবল একটা নির্দিষ্ট সময়ের জন্য জন্য প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে, এইরূপ তথ্য অন্য সময় আপনি প্রকাশ করতে পারবেন না। কৌশলগত এবং বাণিজ্যিকগত কারণে কোনো গোপনীয়তা রক্ষা যদি বাঞ্ছনীয় হয়, এইরূপ কারিগরি বা বৈজ্ঞানিক গবেষণালব্ধ কোনো তথ্য প্রকাশ করা যাবে না। জাতীয় সংসদের বিশেষ অধিকার হানির কারণ হতে পারে এমন কোনো তথ্য প্রকাশ করা যাবে না। কোনো ব্যক্তির আইন দ্বারা সংরক্ষিত গোপনীয় তথ্য করা যাবে না। পরীক্ষার প্রশ্নপত্র বা পরীক্ষা প্রদত্ত নম্বর পত্র সম্পর্কিত আগাম তথ্য, এই যে দেখেন, এই বিষয়গুলা কিন্তু আমাদের এই আইনের বরখেলাপ। যার ফলে এই তথ্য অধিকার আইন দ্বারা কিন্তু এটার বিচার হবে। মন্ত্রী পরিষদ বা ক্ষেত্রমত উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপনীয় কোনো সারসংক্ষেপ যদি উপস্থাপন করা হয়, সেই আনুষঙ্গিক দলিলাদি অথবা উক্তরূপে যে বৈঠকে যেসব আলোচনা বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেটা কিন্তু আগামও আপনাকে কি করা যাবে? প্রকাশ করা যাবে না। তবে শর্ত থাকে যে মন্ত্রী পরিষদ বা ক্ষেত্রমতে উপদেষ্টা পরিষদ কর্তৃক কোনো সিদ্ধান্ত গৃহীত হইবার পর অনুরূপ সিদ্ধান্তের কারণ এবং যে সকল বিষয়ের উপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তটি গৃহীত হয়েছে উহা প্রকাশ করা যাইবে, এই মর্মে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি প্রকাশ করিতে পারিবেন। এখানে একটু শর্ত থাকে যে এই ধারার অধীনে তথ্য প্রদানে স্থগিত রাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য প্রকাশের পূর্ব অনুমোদন গ্রহণ করিতে হইবে। তথ্য প্রদানের অব্যাহতি কর্তৃপক্ষ, আমাদের এখানে একটা ইম্পোর্টেন্ট, যে সকল কর্তৃপক্ষ আমি আগেই বলছিলাম যে অনেক প্রতিষ্ঠান যেটা তথ্য প্রবাহের ক্ষেত্রে তাদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে। ৩২ নম্বর সেকশনে বলা হচ্ছে যে সকল সংস্থা আ অ অয় এই তথ্য প্রবাহে অব্যাহতিপ্রাপ্ত, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই তার তথ্য প্রকাশ করতে বাধ্য নয়। ডিজিএফআই, তারপরে প্রতিরক্ষা গোয়েন্দা ইউনিট, সিআইডি বাংলাদেশ পুলিশের, এসএসএফ জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল, তারপরে এসবি বাংলাদেশ পুলিশের এবং র‍্যাবের গোয়েন্দা সেল, এরা কোনো তথ্য প্রকাশ করতে বাধ্য নয় বা এদেরকে তথ্য প্রকাশের ক্ষেত্রে অব্যাহতি প্রদান করা হয়েছে। এর বাহিরে প্রতিটা সংস্থা বা প্রতিষ্ঠান তাদের যে নির্ধারিত সীমারেখার মধ্যে তারা তাদের তথ্য প্রদান করতে বাধ্য থাকিবে। এই বিষয়গুলা আমাদের আলোচনা ছিল। এরপরে আমরা একটা বিষয় বলছিলাম যে তথ্য যদি সত্যিকারই মিসইউজ হয়ে যায় বা ভুলবশত যায়, আর আমি যদি তথ্যটা প্রদান করার ক্ষেত্রে আমার যদি কোনো ইয়া না থাকে, মানে কি বলবো, অপরাধ না থাকে, সরল বিশ্বাসে যদি করা হয়, তাহলে এই ক্ষেত্রে এই প্রবলেমের কারণে সংক্ষিপ্ত ব্যক্তি আমার বিরুদ্ধে যদি কোনো ক্লেম করে, সেই ক্ষেত্রে আমার দায়-দায়িত্বটা কি? সেটা নিয়ে এই ধারার ২৭ নম্বর সেকশনে যে কথা বলা আছে যে তথ্য কমিশন শুনানি অন্তে তথ্য সরবরাহ না করার জন্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিদিন ৳৫ হারে সর্বোচ্চ ৳৫,০০০ জরিমানা করতে পারে। আর এছাড়া তথ্য না দেওয়াকে অসৎ আচরণ বলে গণ্য করা হবে এবং তার বিভাগে বি এ বি বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশনা দিতে পারেন। তাহলে এটা ছিল আমাদের তথ্য সরবরাহে ব্যর্থ ক্ষেত্রে একজন কর্মকর্তা কি রকম শাস্তি পাবে। আর যদি আমরা সরল বিশ্বাসে কাজটা করি, তাহলে সরল বিশ্বাসে কাজ করার পরেও যদি একটু প্রবলেম হয়, তাহলে আমি আসলে নিজের সেফগার্ড বা সুরক্ষাটা কি সেটা নিয়ে ৩১ ধারায় বলা আছে যে এই আইনের অধীনে সরল বিশ্বাসে তথ্য প্রকাশ করার জন্য কোন ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয়, তিনি যদি তথ্য কমিশন, প্রধান তথ্য কমিশনার অথবা তথ্য কমিশনারগণ অথবা কমিশনের নিকট
ওই কর্মকর্তা বা কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা অন্য কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো মামলা রুজু করিতে পারিবে না। যদি এটা সরল বিশ্বাস সে করে থাকে।